আমি বারবারই বলেছি ডক্টর ইউনূসকে পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আমাদেরকে ঘোষণা করতে হবে, এটার প্রথম কাজ। ওকে, কারণ তিনি কিন্তু পূর্ণ ক্ষমতা সম্পন্ন নন। তিনি উপদেষ্টা, কার উপদেষ্টা? তিনি চুপ্পুর উপদেষ্টা। চুপ্পু কার প্রেসিডেন্ট? শেখ হাসিনার প্রেসিডেন্ট, এবং তিনি বাংলাদেশের বিদ্যমান সংবিধানের অধীনে। ফলে আমরা কি করেছি, আমরা একটা ঘোড়ায় চড়তে চাইছি যে ঘোড়ার 4 পা কাটা, এই ঘোড়া দৌড়াতে পারেনি। তো একে দিয়ে তো আমার কোনো লাভ হচ্ছে না। ফলে ডক্টর ইউনূসের দোষ আকার আমি দেখবো না, কারণ আমাদের যে অজ্ঞতা, রাষ্ট্র সম্পর্কে আমাদের যে মারাত্মক রকম চিন্তার অভাব, আমাদের বুদ্ধিবৃত্তিক পশ্চাৎপদতা, এই জন্য আমরা 5 তারিখে জনগণের হাতে একটা গাঠনিক ক্ষমতা আসা সত্ত্বেও জনগণ সেই গাঠনিক ক্ষমতাকে তারা ব্যবহার করতে পারলো না। তারা শেষ পর্যন্ত আবারও শেখ হাসিনা রাষ্ট্রটাকে তারা রেখে দিল। ফলে প্রথম কাজটা হচ্ছে ডক্টর ইউনূসকে পূর্ণ ক্ষমতা, এখন আমি মনে করি ডক্টর ইউনূসকে ফরহাদ ভাই, আমরা কিভাবে আপনি এটা করবেন সেইটা আমরা আলোচনা আসবো। আপনি কিভাবে তাকে সিলেক্ট করবেন এই আলোচনাটা যদি আমাকে আগে বলতেন। কারণ হ্যাঁ, কেউ সিলেক্ট করবেন, মানে ডক্টর ইউনূসকে কেউ সিলেক্ট করবেন, মানে পূর্ণ ক্ষমতা দিবেন, অর্ধেক ক্ষমতা দিবেন, সেটা আপনি পরে দিয়েন। সিলেকশন প্রক্রিয়াটা আপনি আমাকে একটু আগে বলেন। সিলেকশন প্রক্রিয়াতে তখন এটা তো হিস্টোরিক্যালি ঘটেছে খালেদ, এটাকে তো আন্ডু করার তো কোনো উপায় নেই। ওকে, আর যদি আমরা আন্ডু করতে চাই তাহলে আমাদের আলোচনা করতে পারি, সমস্যা নেই আমাদের, কিন্তু আমরা যেভাবেই করি না কেন, ফরহাদ ভাই একটু ধাপে ধাপে বোঝার জন্য, আমরা একটা গণ অভ্যুত্থান দেখলাম, গণ অভ্যুত্থানের পরে আমরা একটা সরকারকে পালায় যেতে দেখলাম, সরকার এখন নাই, আমাদের এখন একটা সরকার লাগবে। এখন আমি যে ডক্টর ইউনূসকে আনলাম, আমি তো দেখলাম যে আমাদের যে বর্তমান সেনাপ্রধান আছে, একজন উপদেষ্টাই বললেন তিনি চান নাই, তিনি মনে করছেন যে ডক্টর ইউনূস তো 30% লোকের কাছে অন্তত বিতর্কিত, আমরা কেন মাত্র 70% লোকরে সারা মানুষের লোক হিসেবে আনবো। তো এই সিলেকশন প্রক্রিয়াটা আমি কেমনে করতাম? কারণ আমার কাছে কি মনে হয় ফরহাদ ভাই, আপনার এগুলি বইলা যাইতে হবে, কারণ হচ্ছে যে এরকম পরিস্থিতি আমরা ভবিষ্যতেও সামনে আসতে পারে আর কি। আমি চাই যে ব্যাপারটা এরকম না, আসতে পারে। আমি সিলেকশন প্রসেসটা জানতে চাইতেছি আজকে 50 বছর পরে, 20 বছর পরে। না ঠিক আছে, প্রথমত তো ডক্টর ইউনূসের সিলেকশন পদ্ধতি একটা হিস্টোরিক্যালি ঘটেছে। ডক্টর ইউনূস তো আমরা তাকে করি নাই, গণ অভ্যুত্থানটা এরকমই হয়। এখন গণ অভ্যুত্থানের সেখানে যদি নাহিদও যদি তার নিজেকে বলতো আমি রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করলাম, এটা গ্রহণযোগ্য হতো, কারণ পলিটিক্যালি গণ অভ্যুত্থানের পরে আইন নাই, এবং সে আইন রাইট এক্স্যাক্টলি। সামরিক অভ্যুত্থানে যখন কি বলে, যদি সেনা প্রধান এসে যদি বলে সংবিধান স্থগিত এবং আজ থেকে আমাদের ফরমানের উপর দেশ চলবে, তো গণ অভ্যুত্থান চলতে পারবে না কেন? অবশ্যই চলতে পারবে, অবশ্যই পারবে। কিন্তু হিস্টোরিক্যালি ঘটনা ঘটে রাইট, হিস্টোরিক্যালি ডক্টর ইউনূসের নির্বাচন পদ্ধতিটা ছাত্রদের দ্বারাই হয়েছে যতদূর আমি জানি। অন্য কোনো ভুল যদি তথ্য থাকতে পারে, ছাত্ররা কেন করেছে তাদের আমরা এটাকে মন্দ বলতে পারি না, এটাকে আবার ভালো বলতে পারছে না। কারণটা হলো যে মন্দ কেন বলতে পারছে না, কারণ আন্তর্জাতিক ভূরাজনৈতিক যে সকল সমস্যাগুলো ছিল তাকে যদি আমরা মোকাবেলা করতে চাই, তাহলে ডক্টর ইউনূসের নির্বাচনটা সঠিক। ওকে, এটা আমি মাইনে নিলাম। 2 নাম্বার চলবে ডক্টর। আচ্ছা, 2 নাম্বার আমি শেষ করে একটা করি, কারণ ইম্পর্টেন্ট, বাকিগুলো ইম্পর্টেন্ট। 2 নাম্বার হলো আমরা অনেকেই বুঝতে পারিনি যে ডক্টর ইউনূস এটা তিনি আসবার পরে তিনি একটা সেনার সমর্থিত উপদেষ্টা সরকার মেনে নেবেন, কারণ তাকে আমরা অনেক বড় সম্মান দিয়ে এনেছিলাম, এটা তিনি মেনে নিয়েছেন। এটা আমরা তো অ্যান্টিসিপেট করতে পারি নাই, কারণ তার তো উচিত ছিল আমি সেনা সমর্থিত বসে চাই নাই, আমি একটা অন্তর্বর্তীকালীন সরকার চাই। আমার যে অন্তর্বর্তীকালীন সরকার একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করবে, এবং তার কিভাবে করতে হবে তার ফর্মুলা আমি বারবারই প্রথম দিন থেকে দিয়ে এসেছি, যে তিনি এসে বলবেন যে আমরা আজকে থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে, এবং বিদ্যমান যা আইন আছে সে আইন অনুসারে রাষ্ট্র চলবে, শুধুমাত্র যে সকল আইন আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক এগুলো বাতিল হয়ে যাবে, এবং আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে একটা নতুন গঠনতন্ত্র উপহার দেওয়া। এটা হবে তার প্রথম ঘোষণা, এবং এটা করে নিয়ে এসে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন, এবং তাদেরকেও আপনার ওই যে রিকনসিলিয়েশন এবং রিকনসিলিয়েশন কাউন্সিল গঠন করে তাদেরকে ক্ষমতা অন্তর্ভুক্ত করে নেবে। তো এই কাজগুলো বলা সত্ত্বেও আমরা পারি নাই। এখন না পারার কারণটা হচ্ছে যে হয়তো আমাদের রাজনৈতিক শক্তি, দলীয় শক্তিটা দুর্বল ছিল, বুঝি ওকে, কিন্তু আমরা তো একটা অভিজ্ঞতা যদি এখন গেছি, এখন তো আমরা চিন্তা করতে পারি যে আমাদের নির্বাচন আমাদের সমস্যার কোনো সমাধান করবে না, এবং এটাকে বিএনপিকে বুঝতে হবে। বিএনপিকে আমি সমালোচনা করি এই কারণে যে আমরা চাই বিএনপির মধ্যে হুঁশ আসুক, এবং আমরা
একটা গণপরিষদে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়া আমাদেরকে যেতেই হবে। যদি আমরা এটাকে বাধা দিই এবং এটাকে আমরা এড়িয়ে যাই, বাংলাদেশ একটা মারাত্মক রকম বিরোধ, দ্বন্দ্ব এবং হয়তোবা গৃহযুদ্ধের মধ্যে ঢুকবে। কারণ জনগণের যে প্রত্যাশা, তার যে চাওয়া পাওয়া, এটা আমরা মেটাতে পারবো না। এবং বিচারের কথা ছাত্ররা যেটা বলছে, দেখা যাবে যে বিচার করা অসম্ভব, কারণ শেখ হাসিনার আইনের অধীনেই তো আপনি বিচার করতে চাইছেন। আপনি খেয়াল করেন কি সমস্যাটা করছেন। আপনি যেই আইনে, আপনি যে কোর্টে, যে আদালতে বিচার করছেন, সে আদালত সম্পর্কে আন্তর্জাতিক সমালোচনা আছে। তো আপনি ওই আদালত রাখবেন না কেন? আপনাদের গণ আদালত তৈরি করার কথা, যাতে দ্রুত বিচার আপনাকে সম্পন্ন হতে পারে। আর যেহেতু ডক্টর ইউনূসের কাছে পূর্ণ ক্ষমতা নাই, ফলে তদন্ত করার ক্ষমতাও তার হাতে নাই। ফলে এগুলো তো বুঝার বিষয়, এটা তো অত্যন্ত কাণ্ডজ্ঞানী বিষয়। কিন্তু